এই কাহিনী এক গ্রামের, যেখানে এক বুড়ি মা বাস করত তার দুই মেয়ে নিয়ে। একজনের নাম ছিল কালী। সে দেখতে ছিল শ্যামলা, কিন্তু তার মন ছিল খুব পরিষ্কার। আরেকজন ছিল গৌরী। যেমন তার গায়ের রং ছিল ফর্সা, তেমনি তার ছিল অনেক অহংকার। মায়ের চোখ গৌরীর রূপের চমক তো দেখতে পেত, কিন্তু কালীর পরিশ্রম দেখতে পেত না কখনো। আরে কালী, আর কত সময় বসে থাকবি এখানে? গৌরী তো তোর ঘুম থেকে ওঠার আগেই সব কাজ সেরে বসে থাকে। লজ্জা শরম কিছু নেই নাকি? নাকি লজ্জা শরমকে তোর মতো অন্ধকারে ডুবিয়ে দিয়েছিস? মা, আমি সকালে উঠে ঘরবাড়ি পরিষ্কার করেছি, সকালের রুটি বানিয়েছি, গরুকে খাবার দিয়েছি, আপনার জন্য তেল গরম করেছি মালিশ করার জন্য। এখন এসে একটু বসেছি, তাতে কি অনেক বড় গুনাহ হয়ে গেল? তোর মতো মেয়ের তো শুধু অভিযোগই আছে। গৌরীকে দেখ, দেখতে কেমন সুন্দর পরীর মতো। তুই তো একদম তোর বাবার মতো বৎসুরত হয়েছিস। তখনই সেখানে গৌরী আসে আর বলে, মা, একে বলে আর লাভ নেই, আরও ঝামেলা। এর থেকে ভালো আমিই সব কাজ করে নেব। মা, আমি দেখতে কালো হতে পারি, কিন্তু আমার মন অনেক পরিষ্কার। আমি কালো বলে আপনি কখনো আমার করা কাজগুলোও দেখেন না। আমি ছোট থেকেই সব কাজ করি, কিন্তু কখনো আপনি আমার মাথায় হাত রেখেও সান্ত্বনা আর দোয়া দেননি। মাথায় হাত সেদিন রাখব যেদিন তুই এই বাড়ির নাম উজ্জ্বল করবি, মানে কোনো বড় সাহেবের বউ হতে পারবি। সেদিন থেকে আমি তোকে মেয়ে হিসাবে মানব। কথাগুলো শুনে কালীর মন আরও খারাপ হয়ে গেল, আর কষ্টে সে স্তব্ধ হয়ে গেল। বোন, তুই যতটা কালো, তোর ভাগ্যও ততটা খারাপ। তোকে কেউ বিয়ে করতেও আসবে না, আর তুই এই বাড়িতেই থেকে যাবি মায়ের বোঝা হয়ে। কালী মনে মনে ভাবতে থাকে, সত্যিই কি গায়ের রঙই সব? এই যে আমার পরিশ্রম, ত্যাগ, সবার প্রতি ভালোবাসা, এগুলোর কি কোনো মূল্য নেই? আসলেই কি আমার ভাগ্যে ভালো কিছু নেই? এত ভেবে কোনো লাভ নেই। যা, কুয়া থেকে পানি নিয়ে আয়। তোর মতো মানুষ ভেবে কি করে দেবে? কালী কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। সমাজ যখন রূপ দেখে, তখন গুণ ধুলোর নিচে চাপা পড়ে। এমনটা ভাবে গ্রামে এক বড় ব্যাপারী, লাল ব্যাপারী সাহেব, আর তার স্ত্রী লাকি। ব্যাপারী সাহেব তার ছেলের বউ চায় পরীর মতো। এতে তার আচার আচরণ আর গুণ না হলেও সমস্যা নেই। লাকি, সময় হয়ে গেছে আমাদের ছেলেকে বিয়ে করানোর। আমাদের সব আছে, জমি জমা, ধন সম্পদ। এখন শুধু একটা ছেলের বউ দরকার, যে আমাদের মান সম্মান আরও বাড়িয়ে দেবে। ঠিক বলেছেন, আমাদের ছেলে বড় হয়ে গেছে, বিয়ের বয়সও হয়েছে। কিন্তু আমি শুধু সুন্দর হবে এমন বউ চাই না। চাই সুন্দরের সাথে বুদ্ধিমতী, বাড়ির সব কাজ জানে, আর সহজ সরল একটা মেয়ে। কিন্তু আজকালকার লোকজন তো সবকিছু করে দেখানোর জন্য, আর সবাই জানতে চায় বউ দেখতে কত সুন্দর। কাজের আর ব্যবহারের কথা কেউ জানতে চায় না। আর আমি এমন সুন্দর একটা মেয়ে সন্ধান পেয়েছি আমাদের গ্রামে। নাম গৌরী। নাম যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। আমিও শুনেছি তাদের বিষয়ে, কিন্তু আমি তো শুনেছি বুড়ির বড় মেয়ে কালী অনেক সহজ সরল আর ভালো মনের। বাড়ির সব কাজ কালীই করে, একটা সংসারী মেয়ে কালী। আর গৌরী তো আয়না দেখতেই ব্যস্ত। এখনকার দিনে কাজকর্ম কে দেখে? আমি তো চাই যে কোনো অনুষ্ঠানে, সেটা বিয়ে শাদী বা অন্য কোনো অনুষ্ঠান হোক, সবাই যেন বউকে দেখে বাহাবা করে। কিন্তু সৌন্দর্যই কি সব কিছু হয়? যদি স্বভাব ভালো না হয়, তাহলে ঘর নরক হয়ে যায়। আর যদি সে মমতাময়ী না হয়, তাহলে তার এই সৌন্দর্যের লাভ কি? আরে, তুমি তো পুরনো দিনের লোকজনের মতো কথা বলছো। সমাজকে দেখানোর জন্য একটা সুন্দর বউ হলেই হবে। গৌরী গ্রামের সবথেকে সুন্দর মেয়ে। তার সাথে আমার ছেলের বিয়ে হলে আমরাই হব সবার চর্চার বিষয়। আপনি আপনার চোখে গৌরীর সৌন্দর্য দেখেন, আর আমি আমার চোখে দেখি তার গর্ব আর অহংকার। আমি ভয় পাই, না জানি সে আমাদের ছেলেকে কষ্ট না দেয়। তুমি দেখো, গৌরী যদি আমাদের বাড়িতে বউ হয়ে আসে, সবাই প্রশংসা করবে। আর কালী হলে তো কোনো কথাই নেই।
লোকে কথা শুনতে শুনতে জীবন শেষ। তা তো ঠিক বলছেন, কিন্তু এটা ভেবে দেখেছেন কি গৌরী যদি এই সম্পর্কে রাজি না হয়? রাজি হবে মানে রাজি হবে, এর থেকে ভালো বিয়ে কোথা থেকে আসবে তার জন্যে? আর আমার থেকে বড় ব্যাপারী আর কে আছে এই গ্রামে? দেখবে বুড়ি আর তার মেয়ে রাজি হয়ে যাবে, মানা করতে পারবে না। আমার একটা শর্ত আছে, যদি আমার তার আচার আচরণ ভালো না লাগে তাহলে তাকে বউ করে আনব না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই যাব আমরা বুড়ির বাড়িতে গৌরীকে দেখতে। যে ঘরে কোনো আশা আলো কখনো পৌঁছায়নি, সেই ঘরে আজ আশার আলো নিয়ে হাজির হলো, মানে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হলো লাল ব্যাপারী আর তার স্ত্রী লাকি বেগম। আরে ব্যাপারী সাহেব, সাথে দেখছি বেগম সাহেবাও এসেছেন, তো কি মনে করে এই গরিবের বাড়িতে আসা হলো আপনাদের? আসসালামু আলাইকুম আপা, আপনার মেয়েদের অনেক কথা শুনেছি, বিশেষ করে আপনার মেয়ে গৌরীর কথা। সবাই তার সৌন্দর্যের প্রশংসা করে, আর তাই আমি আমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসলাম আপনার মেয়ে গৌরীর জন্য। ব্যাপারী সাহেব কি মজা করছেন? মজা তো করছেন না আপনি। এত বড় বাড়ি থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন আমার মেয়ে গৌরীর জন্য? না বোন, আমরা মজা করছি না। আপনার মেয়ে আমাদের বাড়ির বউ হবে, এর থেকে খুশির কথা আর কি হতে পারে? তখনই সেখানে গৌরী আসে। আপনারা এখানে? মা, কোনো সমস্যা হয়েছে কি? মা গৌরী, ওনারা তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন তাদের একমাত্র ছেলের জন্য। আমাদের ছেলের জন্য এমন সুন্দর এবং ভদ্র একটা মেয়ের প্রয়োজন ছিল। এখন যদি আপনারা রাজি হন তাহলে খুব তাড়াতাড়ি বিয়ে কাজটা শেষ করে ফেলব। তখন অহংকারী গৌরী নিজেই বলে ওঠে, আরে হ্যাঁ, আমি রাজি, মারও কোনো সমস্যা নেই, আমরা রাজি আছি এই প্রস্তাবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমার মেয়ের বিয়ে আপনাদের মতো বড়লোক বাড়িতে। আমার মেয়ের ভাগ্য মাশাল্লাহ। আচ্ছা, তাহলে ওই কথাই রইল, বিয়ের কাজ তাড়াতাড়ি সেরে ফেলব। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। ওইদিকে কালী পাশের ঘরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল, আর এটা ভেবে কষ্ট পাচ্ছিল যে সে বড়, কিন্তু তার কোনো বিয়ে প্রস্তাব আসেনি কখনো, কেননা সে কালো। আমি কালো, তাই কখনো আমার বিয়ের প্রস্তাব আসেনি। গায়ের রঙে কি সব? আমি কি মানুষ না? আমার পরিশ্রম আর ভালো আচরণ কি কেউ দেখতে পায় না? নাকি সেগুলোও আমার মতো কালো? মেহমান চলে যায়, আর এদিকে মা মেয়ে খুব খুশি এই বিয়ের প্রস্তাবে। দেখ মা, আল্লাহর কৃপায় তোর কত বড় বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ব্যাপারী সাহেব তোকে তাদের বাড়ির বউ বানাতে চায়। তোর সৌন্দর্য সারা গ্রামকে আলোকিত করেছে। মা, আমি বলেছিলাম না আমি সাধারণ না, আমি অসাধারণ। আমার মতো সুন্দর আর একটা মেয়েও আছে এই গ্রামে, যাকে দেখে মানুষ দেখতেই থাকবে। তোর যেদিন জন্ম হলো তোর মুখেই তোর ভাগ্য লেখা ছিল। তোকে দেখেই বুঝেছিলাম তুই একদিন আমার ঘর আলোকিত করবি। এখন এত বড় বাড়িতে বিয়ে হচ্ছে, আমার তো কষ্টই আর থাকবে না। মা, এখন কি হবে এই কালীর? এখন থেকে বলো সব কাজ করতে আর চুপ থাকতে, তার তো কখনো বিয়েই হবে না। মা, তুই ঠিকই বলেছিস, কালী তো জন্ম থেকেই আমার বোঝা। পাশের ঘরে দাঁড়িয়ে কালী তাদের সব কথা শুনছিল। আমার কপালে তো শুধু কাজ আর অপমান। মায়ের মুখের হাসিও আমি কখনো দেখিনি। আমি কি এতটাই খারাপ? অন্য সবার কথা বাদ দিলাম, আমার মা আর বোনই আমাকে ভালোবাসে না। গায়ের রঙে তো আর আমার হাত নেই। কিছুদিন পর খুব ধুমধাম করে গৌরীর বিয়ে হয়ে যায়। বিয়ে শুধু দুজনের সম্পর্ক নয়, বিয়ে দুইটি পরিবারের সম্পর্ক। কিন্তু সম্পর্ক যদি শুধু চেহারা আর সৌন্দর্য দেখে হয়, তাহলে সম্পর্ক নষ্ট হতে সময় লাগে না। বাবা রাহুল, এখন থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু। গৌরী অনেক সুন্দর, শুধু এটাই তার থেকে আশা। সে আমাদের পরিবারের মান সম্মান আরও বাড়িয়ে দেয়। বাবা,
আমি সম্পূর্ণ চেষ্টা করব তাকে বোঝার আর সম্মান করার, যাতে করে আমাদের সম্পর্কটা ভালো হয়। বিয়ের পর গৌরীর শাশুড়ি আসে তাকে সব দায়িত্ব বুঝিয়ে দিতে। মা গৌরী, এখন থেকে এই বাড়ি তোমার নিজের বাড়ি। তুমি আসাতে আমাদের বাড়ি একেবারে আলোকিত হয়ে গেছে। এখন থেকে বাড়ির সব দায়িত্ব তোমার, তুমিই সব দেখাশোনা করবে। বাড়ি আমার, এটা ঠিক আছে, কিন্তু আমার জন্য দামি রেশমের শাড়ি আর হাতে গলায় কানে পরার জন্য সোনার গহনা না আসলে আমি কিছুই করতে পারবো না। কথাটা শুনে লাকি বেগম স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতেই পারলেন না এটা কি হলো। তখন রাহুল বিষয়টাকে স্বাভাবিক করার জন্য বলে উঠল, গৌরী, তুমি দেখছি খুব মজা করতে পারো। মজা করেছে মা, যাও তুমি গিয়ে বিশ্রাম নাও। রাহুল হেসে বিষয়টাকে স্বাভাবিক করে আর মা যেতেই গৌরীকে বলে, গৌরী, এটা তোমার কেমন ব্যবহার ছিল মার সাথে? তোমার যা যা লাগবে তুমি আমাকে বলো, আমি তোমাকে সব এনে দেব। মা বাবার সাথে কখনো এমন কোনো আচরণ করো না যাতে তারা কষ্ট পায় আর আফসোস করে বলে তারা তোমাকে পছন্দ করে বাড়িতে বউ করে নিয়ে এসেছে। শুনেছ তো আমার কি কি লাগবে? এগুলো সব নিয়ে এসো, তারপর তোমার সাথে কথা হবে। কথাটা বলে গৌরী সেখান থেকে চলে যায়। তার রাহুলের বলা কথাগুলো পছন্দ হয়নি, আর রাহুল গৌরীর এমন ব্যবহার দেখে সেখানেই বোকা হয়ে দাঁড়িয়ে থাকে। বিয়ের দ্বিতীয় দিন থেকেই গৌরীর শুরু হয়ে যায় নানা রকম বায়না। কথায় কথায় ঠেস মেরে কথা বলা, উঠতে বসতে সবাইকে শুধু হুকুম দেওয়া। কোথায় সবাই ভেবেছিল বউ আসলে বাড়ির মান সম্মান বাড়বে, কিন্তু বউ আসাতে আরও তাদের অশান্তি শুরু হয়ে যায়। গৌরী রাহুলের ছোট বোনের সাথেও খুব খারাপ আচরণ করে সবসময়। ঋতু, তুমি আমার ঘরে এসে সব সময় এটা সেটা হাত দাও কেন? এগুলো আমার একদম পছন্দ না। তুমি আমার ঘরে আসবে না আর কখনো। আচ্ছা ভাবি, আমি আর আসবো না তোমার ঘরে। আমার তোমার কাছে আসতে ভালো লাগে, তাই আসতাম। এটা বলে ঋতু সেখান থেকে চলে যায়। তাদের পাশে দাঁড়িয়ে রাহুলের মা সব দেখে আর সে অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আজ যখন বাড়ির সবাই একসাথে, তখন বাড়ির কাজের মেয়ে বলে, বেগম সাহেবা, আমি আপনাদের বাড়িতে এত বছর ধরে কাজ করি, কখনো আমার কোনো কাজ আপনাদের অপছন্দ হয়নি। এখন বৌমা আসার পর থেকে বলছে আমি নাকি কোনো কাজের না, আমার নাকি কোনো কাজই হয় না, রান্নাবান্নাও নাকি করতে পারি না আমি। এই মেয়ে তো আমার বাড়ির পরিবেশ একদম নষ্ট করে দিচ্ছে দিন দিন। কাল আমি দেখেছি ঋতুর সাথে কেমন খারাপ ব্যবহার করে সে। ঋতু ছোট, তাকে বুঝিয়ে বললেই হয়। কারো সাথেই ভালো ব্যবহার করে না সে, শুধু হুকুম আর হুকুম। বাড়ির বউ তুমি, তোমারও অনেক দায়িত্ব আছে। গৌরী, এই বাড়ি এখন তোমারও। যেহেতু কাকির রান্না তোমার ভালো লাগে না, সেহেতু তুমি রান্নার কাজটা সামলে নিলেই পারো, বা তাকে সাথে থেকে বলে দিতে পারো কিভাবে কি করতে হবে। আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, কাজের মেয়ে না। তাই আমি কোনো কাজ করতে পারবো না। আমি বাড়িতেও কখনো কিছু করিনি, সব কাজ কালি করেছে। এখানেও কিছু করতে পারবো না। এই মেয়ে তো দেখছি কথা বলার ধরনটাও জানে না, কখন কিভাবে আর কার সামনে কথা বলতে হয়। সব সময় খালি সবার সাথে ঝগড়া করা ছাড়া আর কিচ্ছুই জানে না। মুখ খুলেই মনে হচ্ছে ঝগড়া করছে। আমি ভেবেছিলাম এ আমার মান সম্মান বাড়াবে, কিন্তু এ তো আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। গৌরীর এই সুন্দর চেহারার পিছনে শুধু অহংকার আর স্বার্থপরতায় ভরা। মা গৌরী, বিয়ে শুধু সোনা গয়না আর দামি শাড়ি পরলেই হয় না, সম্পর্কের মূল্য দিতে জানতে হয়, নয়তোবা এই বাড়িও অচেনা মনে হবে তোমার কাছে। আমাকে এত উপদেশ দিতে আসবেন না। আমি আপনার ছেলের বউ, মা হতে আসবেন না। আমার যেমন ইচ্ছে আমি তেমনি চলবো। আমি তোমাকে আপন ভেবেছিলাম, তুমি তো বাড়িটাকেই মজা বানিয়ে দিয়েছ। এই সম্পর্কটা এখন কাটার মতো মনে হয়।
আমি মনে হয় ভুলই করেছি বাইরের চাকচিক্য দেখে। এখন তাই আফসোস ছাড়া কিছুই নেই। যেই বউকে তারা তাদের ঘরের মান সম্মান মনে করত, সেই বউ এখন তাদের মান সম্মান তো নষ্ট করছে, সাথে বাড়ির সবাইকে অপমান করতে থাকে সবসময়। ধীরে ধীরে গৌরীর আসল চেহারা সবার সামনে আসতে থাকে, আর লাল বেপারী ও লাকি বেগম সিদ্ধান্ত নেন তারা গৌরীর মায়ের সাথে দেখা করবে। জাল বেপারী আর লাকি বেগম চলে যায় গৌরীদের বাড়িতে গৌরীর বিষয়ে কথা বলতে। বোন, মনে হয় আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আপনার মেয়েকে ছেলের বউ করে আমাদের বাড়িতে নিয়ে। এখন তো সে বাড়িকে একেবারে নরক বানিয়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম বউ আসলে ঘর আলোকৃত হবে, সাজিয়ে গুছিয়ে রাখবে, কিন্তু যেই বউ ঘরে এসেছে সে শুধু ঝগড়া আর ঝামেলা সৃষ্টি করে। আরে না, এমনটা হতে পারে না। আমার মেয়ে তো ছোট থেকেই সহজ সরল। আপনাদের কোনো ভুল হচ্ছে। ঠিকই বলেছেন আপনি, কোনো ভুল না, ভুল আসলেই আমাদেরই হয়েছে। আমরাই পছন্দ করে আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়েছি। আপনার মেয়ে যদি সহজ সরল হয়, তাহলে আমার বাড়িতে এত ঝগড়া আর অশান্তি কেন হয় প্রতিদিন? আমার ছেলে তো এখন আপনার মেয়ের সাথে কথা বলতেও ভয় পায়। না স্বামীর কথা শোনে, না শ্বশুর শাশুড়ির কোনো সেবা যত্ন। সে তো সমাজের মানুষের কাছে আমাদের নাক কেটে দিচ্ছে। নতুন জায়গা, নতুন মানুষ, তাই হয়তো মানিয়ে নিতে একটু সময় লাগছে। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। সে হয়তো আপনাদের বুঝতে পারছে না ভালো করে। বুঝতে পারছে না মানে? তাহলে বিয়ে দিয়েছেন কেন? এত ছোটও না আপনার মেয়ে। আমরা তাকে রানী বানিয়ে নিয়েছি, আর এখন সে আমাদের বাড়ির সবাইকে চাকর বানিয়ে দিচ্ছে, যাকে তাকে শুধু হুকুম করে যাচ্ছে সব সময়। আমরাও একটা সিদ্ধান্ত নিয়েছি, এমনভাবে চলতে থাকলে তাকে আমরা আপনার এখানে পাঠিয়ে দেব। গৌরীর মা কোনোভাবেই মানতে রাজি না তার মেয়ে এমনটা করতে পারে। আমরা তাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি না, আমরা তাকে আরও সময় দেব। তারপর যদি সে তার অভ্যাস আর আচরণ ঠিক না করতে পারে, তখন তাকে আপনার কাছে পাঠিয়ে দেব। কথাটা বলে তারা সেখান থেকে চলে যায়। আর পাশের ঘরে দাঁড়িয়ে সব কথা শুনেছে কালী। তারা যেতেই কালী সেখানে আসে। মা, আমি আগেই বলেছিলাম বোনের কথা বলার ধরন বদলাতে। আপনিও আমার কথা শোনেননি, আর তাকে কখনো আমার কাজেও সাহায্য করতে দেননি। এই বিষয়গুলো আগে খেয়াল রাখলে আজ এমন দিন দেখতে হতো না। কি বলতে চাস তুই? আমার মেয়েকে দিয়ে কাজ করাতাম আর তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতি? আমার তো মনে হয় তুই বোনের সুখ না দেখতে পেরে তাদের কাছে কথা লাগিয়েছিস। এখন তারা আমার মেয়েকে পাঠিয়ে দিতে চাইছে। আমার মেয়ে করছেন। আমি কি আপনার কিছু হই না? ভুলে যাবেন না, আমিও আপনার মেয়ে। আমি কালো, তাই কখনো ভালোবাসতে পারেননি আমাকে। আজ বলছেন আমি আমার বোনের সংসার নষ্ট করেছি। অনেক হয়েছে, আর না, আর থাকবো না এখানে। আমি এখন আপনাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর ফিরে আসবো না কোনোদিন। যা, আর কোথায় যাবি? তোকে কে আপন করে নিবে? আবার ঘরেই ফিরে আসতে হবে। কালী অনেক অবহেলা আর অপমান সহ্য করেছে, তাই আজ যাবার সময় না ছিল তার চোখে পানি, না ছিল তার মুখে কষ্টের ছাপ। কালী তার বাড়ির পথ ছাড়িয়ে অনেক দূরে চলে যায় আর একটা বড় গাছের নিচে বসে থাকে। আমার কালো হয়ে জন্ম নেওয়াটাই সবথেকে বড় দোষ হয়ে দাঁড়িয়েছে। যে বাড়িকে নিজের বাড়ি আর বাড়ির সব কাজকে নিজের মনে করে করেছি, আসলে সেই বাড়ি কখনোই আমার নিজের বাড়ি ছিল। মা, এখন তো এই শব্দটাও আমার কাছে অচেনা মনে হচ্ছে, কেননা মা তো আমাকে ভালোই বাসতে পারেনি কালো বলে। মানুষ যখন একা হয়ে যায়, তখন উপরওয়ালা কাউকে না কাউকে তাকে সাহায্য করতে পাঠায়। তখনই সেখান দিয়ে সেই গ্রামের জমিদারের ছেলে যাচ্ছিল, যার নাম নয়ন। সে কালীকে একা বসে থাকতে দেখে আর কালীর কাছে জানতে চায়। কে আপনি? এখানে বসে আছেন কেন? আপনাকে তো এই গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে না। আমি এক হতভাগী। আমি এই গ্রামে থাকি না, তাই আমাকে এখানে আগে কখনো দেখেননি।
আর এখানে একটু বিশ্রাম নিতে বসেছি। কোথায় যাবেন আপনি? সাথে তো কাউকে দেখছি না। চাইলে আমি আপনাকে গরুর গাড়ি করে দেই। গরুর গাড়ি করে দেবেন আমায়? আমি নিজেই তো জানি না কোথায় যাব। আমার দুনিয়ায় মা আর বোন ছিল যারা আমাকে কখনো আপন মনে করতে পারেনি, কেননা আমি কালো। কথাগুলো শুনে নয়নের খুব রাগ লাগল। সে মনে মনে ভাবল, মানুষ এমনও হয়, কালো বলে মেয়ে আর বোনকে কিভাবে ভালোবাসে না। কিছু সময় পর সন্ধ্যা হয়ে আসবে। এখানে কিভাবে থাকবে? একটা কথা বলি, আপনি আমার সাথে চলেন আমার বাড়িতে। আমি একা থাকি না, আমার মাও থাকে আমার সাথে। আপনার কোনো সমস্যা হবে না। এরপর যখন আপনার একটা থাকার ব্যবস্থা হবে, তখন না হয় চলে যাবেন। যাবেন আমার সাথে? কালীর এছাড়া আর কোনো রাস্তাও ছিল না। সে কোথায় থাকত তাই সে রাজি হয়ে যায় আর নয়নকে বলে, যাব আমি আপনার সাথে। এছাড়া আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আপনি আমার অনেক বড় উপকার করলেন। উপকারের কিছু না, আপনি আমার বিশ্বাস করতে পেরেছেন, এটাই আমার জন্য অনেক। চলুন তাহলে। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। তারা নয়নদের বাড়ির দিকে রওনা দিল। তারা নয়নদের বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িতে নয়ন আর তার মা থাকে। বাবা ছিলেন জমিদার, তিনি মারা যান অনেক আগে, আর এখন সব দায় দায়িত্ব নয়নের ওপর, সেই সব দেখাশোনা করে। মা কালীকে দেখে বলে, বাবা নয়ন, কে তোমার সাথে? তাকে তো চিনতে পারছি না। মা, ওর নাম কালী। আমি ওকে একা বসে থাকতে দেখে বাড়িতে নিয়ে এসেছি। আমি কিছুই বুঝতে পারলাম না। একা মানে? আর আর কোথায় পেয়েছো তাকে? তখনই কালী তাকে সব কথা খুলে বলল। তার সাথে সবসময় কি হয়ে এসেছে, তার আপন জনেরাই কখনো তাকে ভালোবাসতে পারেনি সে কালো বলে। আর আজ তো তার বোনের সংসার ভাঙার দায়ভারও তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আর তাই সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এসব কথা শুনে নয়নের মার কালীর প্রতি খুব মায়া হয়, আর কালীকে বলে, তুমি আমার সাথে আমাদের বাড়িতে থাকবে। যতদিন খুশি তুমি এখানে থাকতে পারো। আশা করি তোমার কোনো সমস্যা হবে না এখানে। নয়ন তো সারাদিন কাজে ব্যস্ত থাকে, আমাকে সময়ই দিতে পারে না। ভালোই হলো, আমাকে আর একা থাকতে হবে না। কালী নয়ন আর তার মার সাথে থাকতে শুরু করে। সে এখন খুব আনন্দে দিন কাটাচ্ছে। সে আগে কখনো এমন হাসি খুশিও ছিল না তার মা আর বোনের অবহেলায়। আজ কালী নয়নদের জন্য রান্না করতেছে, যদিও তাদের বাড়িতে কাজের লোক আছে। কালীর রান্নার সুঘ্রাণে সারা বাড়ি ভরে গেছে। কালী রান্না বান্না শেষ করে তাদেরকে খাবার দেয়, আর তারাও খাবার খেয়ে কালীর প্রশংসায় পঞ্চমুখ। বাহ, যেমন ছিল আজ খাবারের ঘ্রাণ, ঠিক তেমনই খাবার খেতেও সুস্বাদু। অনেক দিন পর মন আর পেট ভরে খাবার খেলাম। মনে হলো মায়ের হাতের রান্নার স্বাদ পেলাম। এখন তো অসুস্থতার কারণে মা রান্নাই করতে পারে না। অনেক মজা হয়েছে। না বাবা, আমার থেকেও ভালো রান্না করেছে কালী। যদি সবসময় এমন খাবার পেতাম তাহলে তো ভালোই হতো। কথাগুলো শুনে কালীর খুব আনন্দ হচ্ছিল। সে সব কাজ করা সত্ত্বেও কখনো কোনো প্রশংসা পায়নি। মা আর বোন সবসময় শুধু অপমান আর অবহেলাই করেছে গায়ের রঙের জন্য। গায়ের রঙের কারণে তার গুণগুলো কখনো তাদের চোখেই পড়েনি। সমস্যা নেই, আমি যতদিন আছি এই বাড়িতে ততদিন আমি আপনাদের জন্য রান্না করব। এমনিতেও আমার শুধু শুধু বসে থেকে সময় কাটে না। আমিও রান্না বান্না করতে ভালোবাসি। এখন তো আপনাদের কথা শুনে আরও ভালো লাগতে শুরু করেছে। কালীর মুখের যতদিন কথাটা শুনে নয়নের মা একটু চিন্তায় পড়ে গেলেন। সে ভাবতে লাগলেন কালীকে কিভাবে সবসময় এর জন্য বাড়িতে রাখা যায়, আর সে ভেবে পেয়েও গেলেন সেই রাস্তা। তাই সে নয়নকে বললেন, বাবা নয়ন, তুমি একটু আমার সাথে ঘরে এসো তো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আর কালীমা, তুমিও খাবার খেয়ে নাও। কথাটা বলে তারা ঘরে চলে যায়। মায়ের কথা মতো নয়ন ঘরে আসে। মা, কি এমন কথা যার জন্য ঘরে ডেকে আনলে? বাবা নয়ন, আমরা তো তোমার জন্য মেয়ে দেখতেছিলাম বিয়ে করাবো বলে।
এখনকার সময়ে এ ভালো মেয়ে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমি ভাবছি কালীর কথা। মেয়েটা যেমন ভালো তেমনি কাজের, আমাদেরকেও অনেক ভালোবাসে। কেননা কালীকে আমাদের বাড়ির বউ করে রাখি, তাহলে কালীকে আর কোথাও যেতে হবে না। তুমি কি বলো নয়ন? যদি তুমি চাও তাহলেই হবে এই বিয়ে, নয়তোবা হবে না। মা, আমার কোনো সমস্যা নেই। কালী খুব ভালো মনের মানুষ, তাকে জীবন সঙ্গিনী রূপে পাওয়া তো খুব ভালো কথা। কিন্তু মা, তুমি কালীর থেকেও শুনে নাও সে কি চায়। কালী কি বিয়ে করতে রাজি হবে আমায়? তখনই মা কালীকে সেখানে ডাকে আর কালীর কাছে জানতে চায়। মা কালী, কিছু মনে না করলে একটা কথা বলি। আমি তোমাকে আমার বাড়ির বউ বানাতে চাই। তুমি যদি রাজি থাকো তাহলে তোমার মনে যা আছে নির্দ্বিধায় বলে দিতে পারো। আর বিয়ে না করতে চাইলেও কোনো সমস্যা নেই। আসলে আমি চাই তুমি আমাদের বাড়িতেই থেকে যাও সব সময়ের জন্য। মেয়ে, আমার বিয়ে হবে এটা তো কখনো ভাবতেই পারিনি, তাও আবার আপনাদের মতো ভালো মানুষের বাড়িতে। এটাতে আমার কি সমস্যা থাকতে পারে? আমি রাজি, আমার কোনো সমস্যা নেই। তাদের সবার মতামতে খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায়। জমিদার বাড়ির বিয়ে বলে কথা। নয়ন আর কালীর বিয়ের পর তারা খুব সুখ শান্তিতে সংসার করতে থাকে। কালী, আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে পেয়ে অনেক খুশি। আমার তোমাকে নিয়ে যেমন ধারণা ছিল তুমি তার থেকেও অনেক বেশি ভালো। আমার জীবনটা আরও বেশি রঙিন হয়ে গেল। সব থেকে ভালো কথা, তুমি আমার থেকেও আমার মাকে বেশি ভালোবাসো। এর চেয়ে বেশি আর কি চাই আমার জীবনে? তুমি সব সময় এমনই থেকো কালী। হয়েছে হয়েছে, অনেক প্রশংসা করা হয়েছে। আজ থাক, আপনি অনেক ভালো, তাই হয়তোবা আমিও ভালো। কথায় আছে, ভালোর সাথে সবসময় ভালোটাই হয়। যান, এখন কাজে যান, আর সাবধানে কাজ করবেন। নিজের খেয়াল রাখবেন, সময় মতো বাড়িতে চলে আসবেন। আমি আপনার অপেক্ষায় থাকব। নয়ন তার কাজে চলে যায়, বাবার রেখে যাওয়া ব্যবসা সামলাতে। যদিও লোকজনেরাই তার সব কাজ করে, সে শুধু দেখাশোনা করে। একদিকে কালী তো সুখে শান্তিতে সংসার করতেছে, আর অপরদিকে গৌরীর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। গৌরীর কথা মতো আজ কালীর থাকার কথা ছিল এখানে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ গৌরী পড়ে আছে এখানে। জানি না কোন কর্মের ফল পাচ্ছি, কেন এমন হলো আমার সাথে। আমাদের ভুলের শাস্তি পাচ্ছি আমরা। কালীর ওপর আমরা যা করেছি তারই ফল পাচ্ছি আমরা। যদিও কালী আমাদের জন্য খারাপ দোয়া কখনো করেনি, তবুও আমাদের ভুলের শাস্তি তো আমাদেরই পেতে হবে। মা, শুনলাম কালীর নাকি জমিদার বাড়িতে বিয়ে হয়েছে, আর কালী তার স্বামী সংসার নিয়ে ভালোই আছে। কালী কি আমাদের ক্ষমা করবে কখনো? কালী খুব ভালো মনের মেয়ে, কে জানে আমাদের ক্ষমা করবে কিনা। আর আমরাও তো ওর সামনে যেতে পারবো না এই মুখ নিয়ে। দূর থেকেই দোয়া করি ও খুব ভালো থাকুক সব সময়।